এই ভিডিওটিতে আমি দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতাটি আলোচনা করব। তো কবিতাটি আলোচনা করার আগে কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। কবিতাটি ক্লাস 6-এর বইতে অন্তর্ভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের। তো যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে বাজিয়ে দিও। আর যারা পুরনো তারা ভিডিওটিকে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো। তো কবিতার নাম বঙ্গ আমার জননী আমার, কবির নাম দ্বিজেন্দ্রলাল রায়। এখানে কবি পরিচিতি সম্পর্কে যেটা বলার, যে জিনিসগুলো জানতে হবে কবি পরিচিতির, তিনি কি কাব্য রচনা করেছেন, তার কবিতার মূল সুর কী ছিল, তিনি কি কাব্য রচনা করেছেন না, তার প্রথম কাব্যগ্রন্থ হলো আর্যগাথা। এছাড়া তার আরও কয়েকটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে আর্যগাথা সহ মন্ত্র, আষাঢ়ে, আলেখ্য, ত্রিবেণী ইত্যাদি। তার কবিতায় স্বদেশ প্রেম ফুটে ওঠে। তো আমরা তার কবিতায় স্বদেশ প্রেমের পরিচয় পাই, সেই কারণে তার কবিতাগুলি একটা সময় ইংরেজ আমলে ভারতবর্ষের প্রধান সঙ্গীত হিসেবে বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছে। তো কবিতাতে আমি চলে যাচ্ছি। কবিতাতে কি আলোচনায় কি দেখা যাচ্ছে না, বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। অর্থাৎ কি, বাংলা আমার, মা আমার, আমার দেশ। কেন গো মা তোর শুষ্ক নয়ন, মা তোর কেন শুকনো নয়ন, কেন শুকনো কেন? কেন গো মা তোর রুক্ষ কেশ, কেশ অর্থাৎ চুল, সেই চুল কেন উস্কো খুস্কো রুক্ষ কেন তোর চুল? কেন গো মা তোর ধুলায় আসন, মা তোর আসনটা ধুলোই কেন, তুই কেন ধুলোয় বসে আছিস? অর্থাৎ মায়ের যে দৈন্য দশা সেটা কবি এখানে দেখাচ্ছেন। কবি জিজ্ঞেস করছেন যে মা তোর আসনটা ধুলোই পাতা কেন? কেন গো মা তোর মলিন বেশ, অর্থাৎ নোংরা ময়লা বেশ কেন তোর, পোশাক কেন তোর? ৩০০ কোটি সন্তান যারে ডাকে উঠছে আমার দেশ। ৩০ কোটি সন্তান আমার দেশ বলে যে মাতাকে ডাকে, সেই মায়ের এমন অবস্থা কেন? কেশ কেন তার রুক্ষ, বেশ কেন তার মলিন, শুষ্ক কেন তার নয়ন? তারপর কবি কি বলছেন, উদিল যেখানে বুদ্ধ আত্মা, মুক্ত করিতে মোক্ষদ্বার। মোক্ষদ্বার বলতে কি না, মুক্তি নির্বাণ লাভ করার জন্য যে দরজা তিনি খুলে দিয়েছিলেন, মুক্ত করেছিলেন কে না, বুদ্ধদেব। গৌতম বুদ্ধ তিনি মোক্ষ লাভের পথ দেখিয়েছিলেন মানুষকে। তিনি ছোটবেলায় যখন শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি দেখেছিলেন তার পিতার কাছে বহু মানুষ আসতো জীবনের সমস্যা দূর করার জন্য। তিনি তখন দেখলেন যে এই জীবনের সমস্যাগুলো দূর করার কোনো পথ নেই, একটাই পথ, যে যদি এই ইহজগতে আর না ফিরে আসা যায়। আমরা তো বিশ্বাস করি যে একটা জন্মের পর আরেকটা জন্ম রয়েছে। তো তিনি ঠিক করেছিলেন যে যদি আর না দ্বিতীয়বার জন্ম হয় তাহলে সমস্ত কষ্ট থেকেও আমরা মুক্তি পাব। তাই নির্বাণ লাভেই একমাত্র উপায়, যেটার দ্বারা আর পৃথিবীতে জন্ম হবে না। আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার, আজও অর্ধ জগৎ জুড়ে তার চরণে ভক্তি শ্রদ্ধা জানায়। কে না, সেই গৌতম বুদ্ধের। তিনি কিন্তু এই বাংলার মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন। অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধি শেষ। তাহলে যে অশোক, সম্রাট অশোক, তিনি গান্ধার দেশ থেকে জলধি সমুদ্র পর্যন্ত তার কীর্তি ছেয়ে গেল। তুই কি না মাগো তাদের জননী, তুই কি না মাগো তাদের দেশ। যে এই যে অশোক, গৌতম বুদ্ধ, তুই এদের জননী, এদের মা, তুই এদের দেশ। একদা যাহার বিজয় সেনানী, হেলায় লঙ্কা করিল জয়। একটা সময় বিজয় সিংহের যে সেনা, তারা হেলায়, অবহেলায়, কোনো বাধারাই সে কী করলো না, সে লঙ্কা জয় করে ফেলল। সে তিনি সিংহল রাজাকে হারিয়ে নিজের নাম অনুযায়ী নাম রাখলেন সিংহল। তাহলে সেই যে বিজয় সিংহ, তিনি এই বাংলারই সন্তান। একথা যাহার অর্ণব্রোত ভূমিল ভারত মহাসাগর, যার এক সময় যার বাণিজ্য জাহাজ এই ভারত মহাসাগর জুড়ে ঘুরেছে। সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ, যার সন্তানরা চীন এবং তিব্বতে উপনিবেশ গঠন করলো। কিসের জন্য না, ব্যবসা বাণিজ্যের জন্য। তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্নবেশ। বলছেন যে যাদের সন্তানরা এত নামি দামি সন্তান, তাদের এত কীর্তি চারদিকে ছড়িয়ে রয়েছে, সেই মায়ের এই ধুলোতে আসন আর বস্ত্র ছিন্ন, ছেঁড়া বস্ত্র পরে আছে সেই মা, কি করে এটা হতে পারে? তার সন্তান এত দিক বিদিক জয় করে এত নাম কামিয়ে এসেছে, তার মায়ের এই অবস্থা, এই দিন দশা কখনোই হতে পারে না।
অশোক, গৌতম বুদ্ধ, বিজয় সিংহ থেকে শুরু করে যাদের কথা এখানে আলোচনা করা হচ্ছে তাদের সবার জন্ম এই বাংলার মাটিতে। তাহলে বাংলা মায়ের এত হীন দশা হতে পারে না। উঠিল যেখানে মুরজ মন্ত্রে, নিমাই কণ্ঠে মধুর তান। যেখানে এক মুরজ বাদ্যযন্ত্রে নিমাইয়ের কণ্ঠে এক মধুর সুর শোনা গেল। কিসের সুর? না, বৈষ্ণব ধর্মের সুর শোনা গেল। ন্যায়ের বিধান দিল রঘুমণি। রঘুমণিও বাঙালি, তিনি ন্যায়শাস্ত্রের একজন পণ্ডিত, তিনি বড় ন্যায়শাস্ত্রবিদকে হারিয়ে দিয়েছিলেন। তো তারপর থেকে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। চণ্ডীদাস যেথা গাহিল গান। এখানে কোন চণ্ডীদাস? এখানে শ্রীকৃষ্ণ কীর্তনের বড়ু চণ্ডীদাস নয়, এখানে পদাবলীর চণ্ডীদাস, যিনি পদাবলী সাহিত্যে, যিনি বৈষ্ণব সাহিত্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য একজন বাঙালি রাজা হয়ে তিনি মোগল রাজা তার সেনাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। কত ক্ষমতা তাহলে তার! তুই তোমা সেই ধন্য দেশ, ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাদের রক্তলেশ। আচ্ছা, আমরা ধন্য, আমরা বাঙালিরা ধন্য যদি এত বড় বড় মানুষের রক্ত বিন্দুমাত্র আমাদের শরীরে থাকে, তাহলে অবশ্যই আমরা ধন্য। যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর। আচ্ছা মা, তোর চারিদিকে আজ অন্ধকার ঘিরে আছে, একটা মেঘ ঢেকে আছে, কেটে যাবে মেঘ। বলছে কবি আশাবাদী যে একদিন মেঘ অবশ্যই কেটে যাবে। নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর, তোর কপালে আবার নতুন গৌরব লেখা যাবে। আমরা ঘুচাবো মা তোর দৈন্য, মানুষ আমরা নহি তো মেষ। কবি বলছেন যে আমরা তোর সন্তান, আমরা তোর দৈন্যদশা ঘুচাবো, তোর মুখে হাসি এনে দেব। আমরা তো মানুষ, আমরা তো মেষ, অর্থাৎ ভেড়া নই। আমরা যাকে ভেড়া বলে থাকি সেই মেষ তো আমরা নই, আমরা মানুষ। আমরা কথায় কথা বলি না যে এই কীরকম ভেড়া রে, হ্যাঁ, বোঝে না সোজে না। তো কবি বলছেন যে আমরা সেই মেষ নই, আমরা মানুষ। তাহলে আমরা কি করব না, তোর সেই দৈন্যদশা আমরা ঘুচাবো। তারপর কবি কি বলছেন? দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ। 300 কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। কবি বলছেন যে এই দৈন্য দশা, দুঃখ, লজ্জা, ক্লেশ এগুলো কিচ্ছু দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। কারণ 30 কোটি সন্তান যখন একসঙ্গে আমার দেশ বলে ডাকবে, তখন সব দুঃখ, সব দৈন্য দশা দূর হয়ে যাবে। তো এখানেই কবিতাটা শেষ হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। ধন্যবাদ।